জাস্ট একদিন আগের আলোচনায় আপনারা জেনেছেন যে কানাডাতে এই মার্চ মাসে ৩ লক্ষের অধিক ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে। তো এক্সপায়ার হয়ে গেলে তাদের করণীয় কী সেটা নিয়ে আমরা কথা বলেছি। অনেক ব্যক্তিদের আসলে কানাডাতে থাকার সুযোগ হবে না। তাদেরকে হয়তো নিজ দেশে ফেরত যেতে হবে। সেখানে গিয়ে তারা পিআর এর জন্য আবেদন করতে পারেন বা নতুন করে ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারেন। কারণ সবাই তাদের স্ট্যাটাসগুলো চেঞ্জ করতে পারবে না। কারণ প্রচুর পরিমাণে ব্যক্তিদের আ পারমিট এক্সপায়ার হয়ে যাচ্ছে। তো এর মধ্যে আশার বাণী সঞ্চার করেছে গভর্নমেন্টের একটা নতুন মেজার, সেটা হলো যে ৩৩,০০০ ব্যক্তিকে কানাডাতে টেম্পোরারি রেসিডেন্ট বা ওয়ার্কার থেকে পিআরে কনভার্ট করার একটা সুযোগ দেওয়ার কথা আপনারা শুনেছিলেন। সেটা নিয়ে একটা তথ্য আপডেট করেছে কানাডা গভর্নমেন্ট। শীঘ্রই সেই প্রোগ্রামটি চালু হতে যাচ্ছে। তো টেম্পোরারি রেসিডেন্টদের মধ্যে যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাচ্ছে, আপনাদের মধ্যে একটা সংখ্যা এখানে যারা এলিজিবল ব্যক্তি তারা কিন্তু সুযোগ পাবেন এখানে পিআরে কনভার্ট হওয়ার। তো এই তথ্যগুলো আজকে আপনাদেরকে উপস্থাপন করব। আশা করি অনেকে উপকৃত হবেন। ব্রেকিং কানাডাস নিউ টেম্পোরারি রেসিডেন্ট টু পার্মানেন্ট রেসিডেন্ট পাথওয়ে হ্যাজ লঞ্চড। তো এটা কবে চালু হবে এ ধরনের একটা প্রশ্ন ছিল। সেটা ডিসক্লোজ হলো যে এটা সহসাই চালু হচ্ছে। মূলত কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা একটা মেজার নিয়েছিল যেখানে তারা বলেছিল ৩৩,০০০ ফরেন ওয়ার্কারদেরকে তারা এখানে টিআর থেকে পিআরে কনভার্ট করবে। ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়াপ তিনি বলেছিলেন একটা ইন্টারভিউতে যে এই প্রোগ্রামটা খুব দ্রুতই চালু হবে। তো সেই বিষয়টি মূলত এখন কার্যকর হতে যাচ্ছে। উইথ মোর ডিটেলস টু কাম ইন এপ্রিল অ্যাজ রিপোর্টেড বাই টরন্টো স্টার অন মার্চ 6, 2026। তো এপ্রিল থেকে এটা কার্যক্রমটা শুরু হবে। সেক্ষেত্রে আপনাদের অনেক প্রস্তুতিমূলক বিষয় আছে অবশ্যই। দি প্রোগ্রাম ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড ইন ফেডারেল বাজেট লাস্ট নভেম্বর, then confirmed in the federal government annual immigration level plan. According to the government website, the one-time measure will take place over 2 years and is aimed to temporary foreign workers working in Canada in specific in-demand of sectors with focus on those living in rural areas. তো এখানে একটা বিষয় ক্লিয়ার, সেটা হলো সবাইকে সুযোগগুলো দিবে না। ইন ডিমান্ড সেক্টরে যারা রুরাল এরিয়াগুলোতে অবস্থান করতেছেন তাদেরকেই মূলত এই চান্সটা দেওয়া হবে পিআরে কনভার্ট হওয়ার জন্য। As of the time of writing, the government has not announced specific criteria for eligibility or instruction how to apply. তো এটা অ্যাপ্লিকেশন মেজারগুলো শুরু হবে এপ্রিল থেকে। যে প্রোগ্রামটা চালু হবে এই ঘোষণাটা এসেছে 6 তারিখে, মার্চের 6 তারিখে। ফরেন ন্যাশনালস প্ল্যানিং on applying to this pathway may wish to prepare documents in advance such as language test. তো এখানে আপনাদের প্রস্তুতিমূলক কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা তুলে ধরবো আজকে। কারণ এখানে এই প্রোগ্রামটা লঞ্চ হওয়ার সাথে সাথে আপনারা জানেন যে কানাডাতে অনেক পিআর প্রোগ্রাম আছে যেগুলো লঞ্চ হওয়ার একদিনের মধ্যেই সেগুলো কোটা পূরণ হয়ে যায়। তো সেক্ষেত্রে কারা সেখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন, যাদের ডকুমেন্টগুলো রেডি থাকবে, কি কি প্রস্তুতি লাগবে সেগুলো আপনাদেরকে জানাবো। মেজার্স টু রিডিউস টেম্পোরারি রেসিডেন্ট লেভেলস। কানাডার একটা প্ল্যান হলো যে 2027 সাল নাগাদ তারা টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা কমিয়ে 5% আনবে। এই কমানোর উদ্যোগের মধ্যে তারা প্ল্যান করেছে যে একটা বড় সংখ্যক তারা পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট করবে। এরপর অনেকে হয়তো ওয়ার্ক পারমিটে রিনিউ হয়ে থাকতে পারবেন এবং অনেকে আবার নিজ দেশে ফেরত যাবেন। এভাবে তারা একটা ব্যালেন্স করবে। তো এখানে পিআরে কনভার্ট করার জন্য যে উদ্যোগ, তার মধ্যে রেগুলার অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আর স্পেশাল মেজারের মধ্যে এই 33,000 ব্যক্তিকে তারা এখানে টিআর থেকে পিআরে কনভার্ট করবে। তো এই হলো অবস্থা। দি রিডাকশন ইন টেম্পোরারি রেসিডেন্ট levels according to the government plan will come from a combination of the transitioning of existing temporary resident to permanent resident status along with the departure from Canada of temporary resident whose status expires. তো জানুয়ারি 2024 গভর্নমেন্ট পুট ইন প্লেস দি ফার্স্ট অ্যানুয়াল ক্যাপ অফ দি স্টাডি পারমিট। তো এখানে বিভিন্ন মেজার তারা গ্রহণ করেছিল, সেগুলো আপনারা জানেন মোরাললেস, সেগুলো আমরা এখন কথা বলবো না। আগে পুরাতন কথা, যে মেজারগুলোর কারণে টেম্পোরারি রেসিডেন্টদের সংখ্যা অনেক কমে গেছে। তো আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো নতুন করে, সেটা হলো যে প্রস্তুতিমূলক কাজ হিসেবে কি কি ডকুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে। Foreign workers in Canada thinking of applying for permanent resident under the new temporary resident to permanent resident pathway can prepare some documents in advance. Although the pathway has already launched according to statements made by Canada's immigration minister, the government has not yet published specific eligibility criteria or any forms of instruction on how to apply, but has said only that more details can be expected in April of 2026. বিস্তারিত এপ্রিলে আসবে, তার আগে
দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে পিআর প্রোগ্রামে কি হতে পারে সেটার আলোকে একটা সামারি বা গাইডলাইন তৈরি করা হয়েছে আপনাদের জন্য। এগুলো রেডি রাখলে আপনারা এগিয়ে যাবেন অবশ্যই। প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যদিও এটা আপনার হচ্ছে প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বিষয়টা এখনও ক্লিয়ারলি বলা হয়নি, কিন্তু এখানে যেহেতু এটা পিআর প্রোগ্রাম, সুতরাং আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা দেওয়াটা ভালো। এই রেজাল্ট আপনি যদি আগে থেকে হাতে রাখেন আপনি এগিয়ে যাবেন। তো এটা আপনারা উদ্যোগ নেন, এখন থেকে প্রস্তুতি নেন। প্রুফ অফ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক, পুলিশ সার্টিফিকেট কিন্তু লাগে পিআর অ্যাপ্লিকেশনের জন্য, সুতরাং এইটা আপনি রেডি রাখতে পারেন। এটা যেহেতু 15 থেকে 1 মাস সময় লাগে, 15 দিন থেকে 1 মাস। প্রুফ অফ এডুকেশন, তো আপনি যদি আউট অফ কানাডাতে পড়াশোনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই পড়াশোনার ডিগ্রিটাকে আপনার সত্যায়িত করে নেওয়ার জন্য আপনার ক্রিডেনশিয়াল অ্যাসেসমেন্টটা করে নিতে হবে। এটা আপনারা জানেন যে অনেকেই যে কীভাবে ইসিএ করতে হয়, ইসিএ করার জন্য অনেক প্রতিষ্ঠান রয়েছে। ইসিএ নিয়ে আপনি গুগল করলে বা ইউটিউবে সার্চ দেখলে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। তারপর হচ্ছে ট্রাভেল হিস্ট্রি, ট্রাভেল লগ, তার এয়ারলাইন বুকিং কনফার্মেশন, পাসপোর্ট, এগুলো আপনার রেডি রাখতে হবে। সাপোর্ট অফ এমপ্লয়মেন্ট, কমপ্লিট এমপ্লয়মেন্ট হিস্ট্রি, রেফারেন্স লেটার ফ্রম এমপ্লয়ার্স, T4 ফর ওয়ার্ক ইন কানাডা, এই ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে। সাপোর্ট অফ এমপ্লয়মেন্ট, যেটা আমরা বলতেছিলাম, কপিজ অফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টস। এরপর প্রুফ অফ কারেন্ট এমপ্লয়মেন্ট ইন কানাডা, কানাডাতে যারা আছেন তিনি যে লিগাল স্ট্যাটাসে ওয়ার্কার হিসেবে আছেন, তো তার ওয়ার্ক পারমিট, তারপর এমপ্লয়মেন্ট রেফারেন্স লেটার, পে স্টাব, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এগুলো রেডি রাখতে হবে হ্যান্ডিনে। The documentation of organizational affiliations, a list of organizations you have donated to and volunteered with, আপনার যদি কোনো ডোনেশন বা ভলান্টিয়ারি কাজ এর অভিজ্ঞতা থাকে সেগুলো এখানে নিয়ে আসবেন। রেফারেন্স লেটার, রিসিপ্ট ফর ডোনেশনস, আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে দিতে হবে পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, অ্যাডপশন ডকুমেন্টস। তারপরে যদি কোনো ডকুমেন্ট ইংলিশ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে না থাকে সেটিকে অবশ্যই ট্রান্সলেশন করে নিতে হবে সার্টিফাইড ট্রান্সলেটরের মাধ্যমে। এটা করে নিতে হবে, ট্রান্সলেটর এফিডেভিটটা যুক্ত করবেন। এরপরে ইন কানাডা অ্যাপ্লিক্যান্টসের জন্য আরও কিছু বিষয়, প্রুফ অফ স্ট্যাটাস ইন কানাডা, আপনি যে লিগালি এখানে অবস্থান করতেছেন তার প্রুফ হিসেবে ভ্যালিড টেম্পোরারি স্ট্যাটাস ডকুমেন্ট, ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট, ভিজিটর রেকর্ড, এগুলোর জন্যই তো আপনার পারমিট থাকবে প্লাস ভিসা থাকবে, এন্ট্রি স্ট্যাম্প, ইলেকট্রনিক এন্ট্রি রেকর্ড, এভিডেন্স অফ মেইনটেইন স্ট্যাটাস, এগুলো আপনাকে শো করতে হবে। ফ্যামিলি মেম্বার যদি আসে তাহলে তাদের জন্য পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, সিভিল স্ট্যাটাস ডকুমেন্টস, এগুলো লাগবে। ট্রাভেল হিস্ট্রি, ট্রাভেল লগ, এয়ারলাইন বুকিং কনফার্মেশন, পাসপোর্ট, এগুলো লাগবে। প্রুফ অফ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, প্রুফ পুলিশ সার্টিফিকেট, এই বিষয়গুলো এখানে দিতে হবে। স্পেসিফিক সার্কামস্টেন্সের জন্য কিছু প্রস্তুতির বিষয় আছে। লেটার অফ এক্সপ্লেনেশন, সাপোর্টিং ডকুমেন্টস, লেটার অফ এক্সপ্লেনিং এনি ডিসক্রিপেন্সিস অর পটেনশিয়াল oddities such as gap in address, gap in employment, missing documents, কোনো ডকুমেন্ট যদি না থাকে, কোনো সমস্যা থাকে বা সম্ভাবনা থাকে, এগুলো ব্যাখ্যার মধ্যে আপনি অফিসারকে অ্যাড্রেস করে আপনি একটা লেটার অফ এক্সপ্লেনেশন রেডি করবেন। প্রুফ অফ কমন ল রিলেশনশিপ, প্রুফ অফ অ্যাড্রেস, জয়েন্ট লিজেস, বিলস, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ক্রেডিট কার্ডস, নেম চেঞ্জ সার্টিফিকেট, এটা প্রযোজ্য না। হিয়ার আর সাম টিপস ফরেন ন্যাশনালস মে উইশ টু কিপ ইন মাইন্ড। ল্যাঙ্গুয়েজ টেস্ট, ইউ ক্যান ডু ল্যাঙ্গুয়েজ টেস্ট ইন অ্যাডভান্স, বিশেষ করে এখানে আপনি অবশ্যই সেটা একাডেমিক দিবেন না, দিবেন হচ্ছে জিটি বা জেনারেল ট্রেনিং, বিশেষ করে আইএলটিএস জন্য জিটি, তারপরে পিটির জন্য পিটি কোড। এটি দুইটি ল্যাঙ্গুয়েজই আমি বলতেছি কারণ এগুলোই এখন বেশি অ্যাকসেপ্টেড, অথবা ক্যানাডাতে যে ল্যাঙ্গুয়েজ নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ সিস্টেম আছে ইনসাইড ক্যানাডার ব্যক্তিরা সেটাও করতে পারেন। তারপরে হচ্ছে ক্রিমিনাল রেকর্ড বা ব্যাকগ্রাউন্ড চেকের জন্য এখানে 18 বছর বয়স, যাদের 18 বছরের বয়সের উপরে যারা, তাদের সবার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। 18 বছর নিচে হলে জরুরি না। এমপ্লয়মেন্ট ডকুমেন্ট, আপনি আপনার দেশে অথবা কানাডাতে যে জব করেছেন সেগুলোর সাথে মিলিয়ে ম্যাচিং করে সুন্দর করে আপনার ডকুমেন্টগুলো রেডি রাখা। আইডেন্টিটি ডকুমেন্ট, আপনি আইডি ডকুমেন্ট হিসেবে আপনার যে সিভিল ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো ভালোভাবে গুছিয়ে নেবেন, যাতে কোনো কিছু যদি এক্সপায়ার্ড হয়ে যায় সেটা যাতে রিনিউয়াল থাকে, এই বিষয়টা খেয়াল করবেন। ট্রান্সলেশনস, তো ইউজুয়ালি যেটা বলেছিলাম যে আপনার ইংলিশ অথবা ফ্রেঞ্চে থাকতে হবে সব ডকুমেন্ট, এবং যিনি ট্রান্সলেশন করবেন তার পক্ষে একটা এফিডেভিট দিতে পারলে ভালো। লেটার অফ এক্সপ্লেনেশন, এটা হচ্ছে কোনো একটা আপনার সিচুয়েশনের আলোকে আপনি আপনার ব্যাপারে একটা ব্যাখ্যা দিবেন, কেন আপনি এখানে পিআর আবেদন করতেছেন, আপনার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ডকুমেন্ট যদি ঘাটতি থাকে সেটার ব্যাখ্যাটা দিবেন, এমনটা হতেই পারে বিভিন্ন কারণে। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।